বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় কবি, সাহিত্যিক, শুভানুধ্যায়ী ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে দেশে বিদেশে ঘরে বাইরে যে যেখানে বসেই আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভকামনা এবং শুভেচ্ছা। আমি শামিমা নাসরিন আজ আপনাদের মাঝে এসেছি আমার কিছু কবিতা আবৃত্তি করে শোনাবো বলে। পাশাপাশি আপনাদের যদি কোনো অনুরোধ থাকে সেটাও আমি পাঠ করব। ইনশাল্লাহ পুরোটা সময় আপনারা আমাকে সঙ্গ দিবেন। আসলে আমি বুঝতে পারছি না যে আমি লাইভে এসছি কি না। যদি কেউ একটু কমেন্ট করতেন আমি আসলে বুঝতে পারতাম। একদম বুঝতে পারছি না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে সব কিছু। প্লিজ কেউ একটু কমেন্ট করে আমাকে জানান। হ্যাঁ, হচ্ছে বোধহয়, একজনকে দেখতে পাচ্ছি। তো কেমন আছেন আপনারা? আজ পার্বত্য কাব্যের এই সুন্দর আয়োজনে আসতে পেরে আমি আসলে নিজেকে ধন্য মনে করছি। আমি ভীষণ আনন্দিত। পার্বত্য কাব্য আমার অত্যন্ত প্রিয় একটি সংগঠন, যে সংগঠনের সাথে আমি 2018 সালের প্রথম দিক থেকেই আমি জড়িত আছি, সদস্য হিসেবে একজন। তো সেক্ষেত্রে পার্বত্য কাব্যে আমি সবসময় ভালো কিছু মন্তব্য পেয়ে থাকি আমার কবিতার, এবং ভালো কিছু কবিদের লেখা আমি পাঠ করি এখানে। আমার ভীষণ ভালো লাগে পার্বত্য কাব্য। তো বন্ধুরা, হ্যাঁ, আপনাদেরকে দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি যে হ্যাঁ লাইভ চলছে, দেখা যাচ্ছে অনেকেই। রেজাউল করিম ভাইকে দেখা যাচ্ছে, লিখেছেন ভালো লাগলো, দেখা যাচ্ছে বস শুরু করুন। ভাই আমাকে বস বলেন কেন আমি জানি না আসলে। আমি একটু ভীত, আমি একক লাইভে করতে আসলে অভ্যস্ত নই, আমি সবসময় টক শো করতে অভ্যস্ত। তো যাই হোক, মোসলেউদ্দিন ভাইকে দেখা যাচ্ছে, লিখেছেন শুনতে পারছি, চালিয়ে যান, শুভকামনা রইল। ধন্যবাদ ভাইয়া, সাথে থাকুন। ভালো লাগছে আপনাদের সবাইকে পেয়ে। তো প্রথমে পার্বত্য কাব্য সম্পর্কে আমি দুটো কথা বলে আমি আমার কবিতায় যাচ্ছি। পার্বত্য কাব্যের প্রতিটা লাইভ প্রচার করা হচ্ছে কিন্তু পার্বত্য কাব্যের ইউটিউব চ্যানেল পার্বত্য কাব্যে সুস্থ বিনোদন ও বাংলা সাহিত্য প্রচার ও প্রসারের স্বার্থে আপনারা পার্বত্য কাব্যের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পার্বত্য কাব্যের লাইভের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো অবশ্যই আপনারা এটা করবেন, না হলে তো অনুষ্ঠানগুলো মিস করবেন। অত্যন্ত সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজন এনারা করে থাকেন। তো ঠিক আছে, আমি প্রথমে আমার একটি কবিতা পাঠ করি। প্রথম যে কবিতাটি পাঠ করবো, একটি ছন্দের কবিতা পাঠ করতে ইচ্ছে করছে আজ। ছন্দে ছন্দে একটি ছোট্ট কবিতা পাঠ করি। আমার কবিতার শিরোনাম হৃদকমলের জল। পাখপাখালির কিচিরমিচির, রোদ্দুরের ওই ঘ্রাণ, ভোরের কণ্ঠে বাজছে কেন উদাস বাউল গান। কৃষ্ণচূড়ার পাতার ফাঁকে সূর্য দিচ্ছে উকি, তুমি আমি এপার ওপার খেই হারাবার ঝুঁকি। প্রেম যে দহন ব্যথা বেদন, নয়তো লোবান আতর, প্রেমের সোপান গড়ে জেনেও বাউল এমন কাতর। অবুঝে মন দেখছে স্বপন হৃৎকমলের জলে, হাত বাড়িয়ে ডাকছ সখা কাব্য লেখার ছলে। ফিনিক জ্যোৎস্না প্রেমের পায়ে পড়ায় নাকি মল, চড়াই ভেঙে রক্ত স্রোতেও কুড়ায় শতদল।
এমনি করেই বইছে মনে ভালো লাগার আবেশ, গোপন বৃষ্টি জলে আঁকো, হবেই দেখো তা বেশ। অনেকেই দেখা যাচ্ছেন, অনেক সম্মানিত বন্ধুগণ আমার সাথে আছেন। আমি একটু দেখে আসি কারা কারা আমার সাথে আছেন। সাথে আছেন রেজাউল করিম ভাইয়া, মুসলিউদ্দিন ভাইয়া, সেলিম হোসেন ভাইয়া আছেন, লিখেছেন শুভকামনা রইল, ধন্যবাদ ভাইয়া। আনু মাঝি ওয়াচিংয়ে আছেন, সেলিম হোসেন ভাইয়া লিখেছেন শোনা যাচ্ছে, ধন্যবাদ ভাইয়া। এখন আমি বুঝতে পারছি যে আমাকে দেখা শোনা দুটোই যাচ্ছে। আনু মাঝি লিখেছেন স্বাগতম প্রিয় কবি বন্ধু, ধন্যবাদ ভাইয়া, আপনাকেও শুভেচ্ছা। নান্টু বড়ুয়া আছেন, লিখেছেন স্বাগতম কবি, একটু বড় করে বলুন, কম শোনা যাচ্ছে কথা। আচ্ছা আচ্ছা, তাহলে তো একটু সামনে গিয়ে বলতে হবে। আচ্ছা, আমি একটু জোরেই বলবো। সেলিম হোসেন লিখেছেন খুব সুন্দর হচ্ছে আপু, ধন্যবাদ ভাইয়া। সেলিম, আশা করছি আজ মন ছুঁয়ে যাওয়া কিছু আবৃত্তি শুনতে পারবো। ভাই আসলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু মোটেই আবৃত্তিকার নই। আমি শুধুমাত্র আমার নিজের লেখা কবিতাগুলো যখন লিখি বারবার পড়তে 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 একটু মুখে চলে আসে, হয়তো ওভাবে একটু পড়তে পারি, এটুকুই। ভুলভ্রান্তি অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি মোটেই কিন্তু কবিতা আবৃত্তি করতে পারি না। ত্রিদীপ দেব লিখেছেন অপূর্ব, ধন্যবাদ। রেজাউল ভাই লিখেছেন দারুণ পড়েছেন প্রিয় কবি, ধন্যবাদ ভাইয়া। সেই দূর দূরান্ত থেকে, সেই পার্বত্য কাব্য পার্বত্য চট্টগ্রাম থেকে দেখছেন। এসেছেন শিমলি চৌধুরী আপু, আমার অত্যন্ত প্রিয় একজন আপি, লিখেছেন স্বাগতম প্রিয় কবি আপি, সেই কলকাতার শহর থেকে তিনি আমাকে দেখছেন। সত্যি আমি আবির্ভূত, এটা আমার খুব ভাল লাগছে। দেশের বাইরেও দেখছেন, আমার খুব ভাল লাগছে আপনি, আপনাকে সাথে পেয়ে খুব ভাল লাগছে আমার। সেলিম হোসেন লিখেছেন সাউন্ড সিস্টেম হলে আরও ভালো হতো আপু। হ্যাঁ ভাই, আসলে আমরা তো অত প্রফেশনাল নই, এই একটু করি ঘরে বসে আর কি। লাক্সমি লাক্সমি লিখেছেন স্বাগতম প্রিয় কবি, ধন্যবাদ। অনেক কমেন্টস আছে। আবুল কালাম আজাদ ভাই লিখেছেন অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাই। ধন্যবাদ ভাই আপনাকেও। সিমলি চৌধুরী লিখেছেন সুন্দর পড়েছ, ধন্যবাদ আপি। আমি আপনার একটি কবিতা এনেছি, আমি অবশ্যই তা পাঠ করব। আশিক মজুমদার আছেন, লিখেছেন স্বাগতম কবি, ধন্যবাদ আশিক মজুমদার ভাইয়া। সাথে থাকুন পুরোটা সময়, খুব ভালো লাগছে সবাইকে পেয়ে আসলে। আমি আবার পরবর্তী কবিতায় যাচ্ছি। আমার এবারের কবিতার শিরোনাম প্রেমে অপ্রেমে, স্বরচিত কবিতা। রাতের শেষ চিহ্নটুকু দিনান্তে ঝুলে আছে বাদুরের ডানায়, কাঁঠাল চাপার ঘ্রাণ আর জোনাকির আহ্বানে চলছে ঘূর্ণিপাক হৃদয় অববাহিকায়। দূর তালবন হতে ভেসে আসে লক্ষ্মী প্যাঁচার ডাক, আরও আসে নিশ্চুপ নীরবতা ভেঙে পাহারাদারের হাক। এমনও গভীর নিশীথে বাতাসে ভেসে আসা কিছু ভুল সংলাপের অপেক্ষায় আমি। তোমার আর কত দেরি শুভদ্বীপ, অভিমানী শিশিরের ললাট স্পর্শ করে যে তুমি সেদিন বলেছিলে অনাগত অশ্রু কণাদের দুঃসাহসের কথা মনে আছে? বলেছিলে প্রিয়ার গ্রীবাদেশ হতে গড়িয়ে পড়া জল কখনো ভিজিয়ে দিতে পারবে না তোমার বুকের বোতাম। পাতলা ঠোঁটের বাতায়নে তুমি নাকি হবে তখন অচেনা বাতাস। সে তুমি এবং তোমার তাবৎ অনুভূতিগুলোর এমন নির্ভেজাল একাগ্রতা আজ এমন রোগাক্রান্ত কেন শুভদ্বীপ? ঘাসেদের অঞ্চল মারিয়ে আরেকটিবার হেঁটে দেখো হৃদয় আলপথে, চেয়ে দেখো ঘুণ পোকারা কিভাবে সংসার বেঁধেছে পাঁজরের গহীনে, খেয়ে নিচ্ছে তোমার প্রিয়ার ব্যাকুল আর্তনাদ বিজনে। জানো শুভদ্বীপ, অযাচিত সময়ের পদতলে যখন নির্বোধ প্রকৃতিতেও ফোটে অবিষণ্ণ কোনো মালতী, সে ফুলের সুবাসও যে বড্ড মিষ্টি হয়। তাই তো মিনতি,
মিথ্যের বেশাতিতে নয়, নয় কোনো করুণাতেও। ঘুরে দাঁড়াও দিগন্ত প্লাবিত স্রোতের মহাযজ্ঞে, বুক চিতিয়ে সাফ সাফ বলে দাও তোমার সকল প্রেম আর অপ্রেমের কথা। ধন্যবাদ। কবিতাটি লেখা হয়েছিল বেশ কিছুদিন আগে, না মাস দুয়েক আগে হয়তো। মোটামুটি নতুন কবিতাই বলা চলে। হ্যাঁ, সিমলি আপু লিখেছেন বাহ আবির্ভূত, ধন্যবাদ আপি। পিপি আলী আকবর বোধহয় একটি কবিতা দিয়েছেন, আসলে এখানে কি আমি পড়তে পারবো বড় কবিতা? ত্রিদীপ দেব লিখেছেন ভালো পাঠ করেছেন কবি। আহ, সিমলি আপু লিখেছেন প্রাণবন্ত উপস্থাপনা, ধন্যবাদ আপি। রেজাউল করিম ভাইয়া লিখেছেন অসাধারণ অসাধারণ বস, দারুণ একটা লেখা, বেশ আবেগ দিয়ে পড়েছেন। ভাইয়া আমাকে বস বলে সবসময় লজ্জা দেন, কেন জানি না। ধন্যবাদ ভাইয়া। আহ, বনশ্রী চৌধুরী লিখেছেন সুন্দর হচ্ছে আবৃত্তি কবি, ধন্যবাদ। খুব ভালো লাগছে আসলে। শিরিন রুনা, ইনি বোধহয় আমাদের আশিক মজুমদার ভাইয়ার ওয়াইফ, আপনি লিখেছেন বাহ চমৎকার কবি উপস্থাপন কবি, ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা। আপনার সাথে আমার বোধহয় অ্যাড নেই আইডিতে, কিন্তু আমি আপনাকে চিনি বেশ কয়েকবার, আপনি আমার বিভিন্ন প্রোগ্রামে কমেন্টস করেছেন, আমি সেই থেকে চিনি বোধহয়। বনশ্রী চৌধুরী লিখেছেন চমৎকার হচ্ছে, নান্টু বড়ুয়া দারুণ হচ্ছে বলেছেন, আনুমাজি লিখেছেন লাক্সমি লাক্সমি, রোকেয়া আক্তার লিখেছেন খুব ভালো লেখা ও উপস্থাপন, শুভকামনা। আনুমাজি লিখেছেন দরদি কণ্ঠে সাবলীল উপস্থাপনা, ধন্যবাদ। আসলে আপনাদের সবাইকে দেখে আমারও এত ভালো লাগছে, আমার বোধহয় আবেগ চলে এসছে। আমার খুবই খুবই ভালো লাগছে। উম, আমি আমি যে কষ্ট করে পড়ছি বা আগ্রহ নিয়ে পড়ছি, কষ্ট হচ্ছে না মোটেই, ভুল বললাম, আগ্রহ নিয়ে পড়ছি। আগ্রহর যে একটা ফিডব্যাক আসছে আমার কাছে, যে না কেউ দেখছেন, ভালো হোক বা মন্দ হোক, তারা শুনছেন মন দিয়ে, এটা আমার খুব ভালো লাগছে সত্যি। ফৌজিয়া নাসরিন লিখেছেন আপনার কবি হয়ে ওঠার গল্প শুনতে চাই কবি, শুভকামনা। আচ্ছা, আসলে আমি নিজেকে কিন্তু একদমই কবি মনে করি না এখনো পর্যন্ত, আমি এখনো শিক্ষানবিশ। আমি শিখছি প্রতিনিয়ত, কিন্তু আমি শিখছি, কারো কবিতা পড়ে শিখছি, বড় বড় লেখকদের কবিতা পড়ি, শিখছি প্রতিনিয়ত, দেখি শেখার চেষ্টা করি, এখনো প্রতিদিনই শিখি, প্রতিটা সেকেন্ডেই শিখছি। তো তারপরেও যখন আপনি জানতে চেয়েছেন, যখন আপনি জানতে চেয়েছেন তখন বলি আসলে কবিতা ভালো লাগে কিন্তু আমার সেই ছোটবেলা থেকে। আমি যখন ক্লাস 5-6-এ পড়ি, তারও আগে যখন আমি ক্লাস 4-এ বা 5-এ পড়ি, তখন আমার মনে আছে সংকল্প কবিতাটি আমি একদম হরহর করে পড়ে, আমি কিন্তু ক্যাসেট প্লেয়ার ছিল তখনকার যুগে, তো ক্যাসেট প্লেয়ারে আমি রেকর্ড করে রাখতাম এবং একা একা শুনতাম। সে কি মানে আবৃত্তি তো নয়ই, সেটা হচ্ছে একদম হরহর করে পড়া, যে থাকবো নাকে বদ্ধ করা দেখবে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখি, এরকম করে, মানে এর চেয়েও আরও দ্রুত। তো এত এরকম ওই ছোটবেলা থেকে ভালো লাগাটা কাজ করে আমার কবিতার প্রতি। এরপরে যখন আমি 6-এ বা 7-এ পড়ি, তখন আমার মনে আছে যে আমার আব্বা আমাকে নিয়ে রোদে বসে গীতাঞ্জলি পাঠ করতেন, এবং আমি মন দিয়ে শুনতাম। আমার ভীষণ ভীষণ ভালো লাগতো আমার আব্বার কবিতা, মানে আব্বা সঞ্চয়িতা পাঠ করতেন, আমাকে বসে আমি আমার জলচকিতে বসে আমি মাদুরে বসে রোদ পোহাতাম শীতের বেলা, এরকম শুনতাম। ওই যে একটা ভালো লাগা ছোটবেলা থেকে, তখন থেকেই আমার কবিতার প্রতি ঝোঁক। এরপর আমার মনে আছে আমি নানা বাড়িতে যাচ্ছি, আমার নানা বাড়ি আমি বরিশাল জেলায় এবং আমার নানা বাড়ি হচ্ছে ঝালকাঠি জেলায়। তো ঝালকাঠিতে যখন আমি নদীতে প্রথমে লঞ্চে যেতাম, লঞ্চের পরে আবার আমরা কিন্তু নৌকায় কিছুটা যেতে হতো। তো নৌকায় তখন আমার আম্মা বলতেন চিনো এই নদীর নাম কি, জানো এই নদীটা কি? তখন বলতাম যে না তো, তখন আম্মা বলতেন এটা ধানসিঁড়ি নদী। তো তখন মনে হতো আমি কি করতাম, ওই নদীর পানি নিয়ে আমি হাতে মুখে দিয়ে মানে গায়ে লাগাতাম, আমার কাছে একটা ফিলিংস কাজ করতো যে আমার এত ভালো লাগতো, আমি বোধহয় জীবনানন্দকে ছুঁয়ে দিচ্ছি, তাকে তো ছুঁতে পারবো না। তারপরে যখন কামিনী রায়ের বাড়ির সামনে দিয়ে যেত, আমার আম্মা বলতেন যে এই যে কামিনী রায়ের এখানে বাড়ি, অদ্ভুত একটা ভালো লাগা কাজ করতো, মনে হতো ইস আমি যদি একটু 2 লাইন লিখে যেতে পারতাম, এরকম আমার মৃত্যুর পরেও কেউ যদি আমার জন্য লেখা 2 লাইন পড়তো বা আমাকে এভাবে স্মরণ করতো, আমার কিন্তু সেই থেকে ভীষণ ভীষণ শখ। তো তারপরে যখন 9-10-এ উঠি তখন বোধহয় আমি প্রথম লিখি। এরপর প্রথমে আমার স্কুল ম্যাগাজিনে কবিতা ছাপা হলো, তখন আমার খুশি দেখে কে, ভীষণ ভালো লাগলো। স্বাধীনতা বিষয়ক একটা কবিতা লিখেছিলাম।
তারপরে যখন তারপরে আবার ইন্টারমিডিয়েটে যখন পড়ি আর লিখিনি, টুকটাক হয়তো লিখেছি ডায়েরিতে। তারপরে যখন ইন্টারমিডিয়েটে পড়ি, ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় বেশ কিছু লেখা লিখি। লেখার পরে ওখানেও কলেজে কিন্তু আমার কবিতা ছাপা হলো এবং আমি ভীষণ উৎফুল্ল তখন। এত ভালো লাগলো, ভালো লাগার মানে সবাইকে দেখাতাম, এই দেখো দেখো আমার কবিতা ছাপা হয়েছে কলেজ ম্যাগাজিনে, ভীষণ ভালো লাগতো। আর আমি খুব পড়ুয়া ছিলাম ছোটবেলা থেকে। আমি আমার গল্প উপন্যাস পড়তে, কবিতা তেমন পড়তাম না, কবিতার প্রতি ভালো লাগা ছিল কিন্তু তেমন একটা পারতাম না, তো লিখতাম টুকটাক, হয়তো লিখতাম আবেগের কথা, কিন্তু উপন্যাস পড়তাম খুব। এবং কিশোর থ্রিলার, তারপরে যত গোয়েন্দা কাহিনী আছে সব কিছু আমি পড়তাম এবং উপন্যাসগুলো পড়তাম। হুমায়ুন আহমেদ খুব প্রিয় ছিল, সুনীল গঙ্গোপাধ্যায়, সব শীর্ষেন্দু চট্টোপাধ্যায়, খুব বই পড়তাম, আমি পড়ুয়া ছিলাম। তো সে থেকেই হয়তো কিছু শব্দ মগজে জমে আছে, এখন হয়তো সেগুলো হয়তো বের হচ্ছে কবিতা আকারে। এটুকুই আমার কবি হয়ে ওঠার গল্প। আসলে এখন লিখছি, 22 বছর লিখিনি, 22 বছর পরে আবার গত 3.5 বছর যাবত আমি লিখছি। এবং তখন থেকে আপনারা হয়তো আমাকে চিনেন। এটুকুই আমার কবি হয়ে ওঠার গল্প। আমার জন্য দোয়া করবেন যেন আমি সমাজের জন্য কিছু লিখে যেতে পারি, ভালো কিছু লেখা দিয়ে যেতে পারি। শিমলি আপু লিখেছেন তোমাকে বরিশাল। জি আপি, আমি বরিশালের মেয়ে। অনেক কমেন্টসে সেটা আসলে আমি কিভাবে পড়বো বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছি না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে বেশিরভাগই। আপু লিখেছেন, বাহ কি ভালো লাগছে শুনতে গীতাঞ্জলি পড়ার কথায়। জি আপি, আসলে আমার আব্বা খুব রবীন্দ্র ভক্ত ছিলেন। তার কবিতা দিয়েছেন, কখন পড়বো আসলে বুঝতে পারছি না। বিশ্বজোড়া ত্রিদীপ দেব লিখেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। রবীন্দ্রনাথ ঠাকুর, অসাধারণ একটি বাণী। মোহাম্মদ ওয়ালিউল্লাহ লিখেছেন, শুভকামনা আপনার জন্য এবং পার্বত্য কাব্যের জন্য, ধন্যবাদ। আচ্ছা, আমি চেষ্টা করব একটু পরে এসে আপনার কবিতাটা পাঠ করতে পারি কিনা আমি দেখবো। আসলে এখানে স্ক্রিনে হয়তো পুরোটা আসবে না, বুঝতে পারছি না। তা আমি আমার পরবর্তী কবিতায় যাচ্ছি। আচ্ছা, এবার আমি যে কবিতাটি পাঠ করব এটা একটু হৃদয় বিদারক কবিতা। আমার গত মে মাসে আমার কিন্তু করোনা হয়। এবং তারপরে আমি খুব অসুস্থ থাকি। আমি 21 দিন আইসোলেশনে ছিলাম, ঘরের ভিতরেই ছিলাম, আলাদা একটি রুমে। তো তখনকার হাহাকার থেকে আমার বাচ্চাকে উদ্দেশ্য করে, আমার ছোট ছেলেটিকে উদ্দেশ্য করে লেখা একটি কবিতা। আমার কবিতার শিরোনাম, রাইয়ানের কাছে করোনা মাম্মির চিঠি। আজ কতদিন হলো ছুঁয়ে দেখিনি তোকে, তোর মাথার চুল এলোমেলো করে দিয়ে বলতে পারি না, দেখি তো খুশকি হয়েছে কিনা। এত বড় হয়েছিস, তবুও নানান বাহানায় তোকে শোয়াতাম আমার পাশেই। রাতে ঘুমের মধ্যে কতবার ঘাম মুছে গেঞ্জি বদলে দিয়েছি তোর। ঠান্ডা লাগার ভয়ে ঘুম ঘুম চোখে পাউডার মাখিয়ে শুকিয়ে দিয়েছি তোর ঘরমাক্ত শরীর। অবশেষে গলার নিচে আলতো চুমু খেয়ে ঘুমিয়ে যেতাম ফের। সেই তোকে বুকের মধ্যে জড়িয়ে ঘুমাতে পারি না কতদিন। তোর শরীরের মিষ্টি গন্ধ শুকতে তোর বাসি গেঞ্জিটা নাকের সামনে ধরতাম রোজ। সেটা দেখে তোর বাবাও তখন বলতো, রায়ানের শরীরের মিষ্টি সুবাস সত্যি অতুলনীয়। বিছানা গুছাতে রোজ তোর ঘামে ভেজা বালিশের ঘ্রাণটা আমার কাছে মনে হতো পৃথিবীর সেরা সুগন্ধ। আজ কতদিন তোকে আদর করতে পারি না বাবা, তোর শরীরের গন্ধ নিতে পারি না। আমি অসুস্থ হবার পরপরই তুই আমার নাম দিয়েছিস করোনা মাম্মি। কম্পিউটারে গেম খেলায় সারাদিন ভুলে থাকিস আমাকে। হঠাৎ মাম্মির কথা মনে পড়লেই ছুটে চলে আসিস আমার আইসোলেশন ঘরের কাছে। মাম্মিকে নেবুলাইজার লাগানো অবস্থায় নিঃশ্বাস নিতে দেখলে তোর খুব মন খারাপ হবে, তাই ওটা আমি লুকিয়ে লুকিয়েই নেই। সেই দরজার ওপাশে দাঁড়িয়ে দূর থেকে ডাকিস, করোনা মাম্মি এদিকে তাকাও। ইচ্ছে করে ছুটে গিয়ে বুকে চেপে ধরি তোকে, নিজেকে সামলে নিয়ে হেসে তাকাই তোর মুখপানে।
এক ঝাঁক ফ্লাইং কিস এসে হুমড়ি খায় আমার গালে, চোখে, মুখে। আমি চোখ বুজে গ্রহণ করি সব। তুই তখন ওপাশে গাল পেতে দিয়ে বলিস, করো না মাম্মি, উম্মা করো। আমি উম্মা করলে তুই অন্য গালটা পেতে বলিস, আবার করো। আমার দু চোখে তখন বর্ষার জল। আলগোছে মুখে দিয়ে তাকাই তোর চোখে। অনেক অনেক উম্মা শেষে যাবার সময় বলিস, করো না মাম্মি, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। তুই চলে যাবার পর আমার রাত্রিটা যে শুভ থাকে না বাবা। শারীরিক নানা অশান্তিতে হেঁটে বেড়াই দরজা বন্ধ করা ছোট্ট ঘরটাতে। এই ঘরের জানালা থেকে আকাশ দেখা যায় না। জানি না আদৌ আকাশ দেখা হবে কি না আর কোনো দিন। তোর করোনা মাম্মি তোকে খুব মিস করে সোনা। 12 বছরেও নিজের হাতে খেতে শিখিসনি, এখন কিভাবে খাস সোনা? শুনেছি তোর ভাইয়া তোকে খাইয়ে দেয়, বুকের মধ্যে নিয়ে ঘুমায়। তোর আব্বু রান্নাবান্নার পাশাপাশি দূর থেকেই আমার সমস্ত দেখাশোনা করছে, তাই ওর কাছেও বেশি যাস নে বাবা। তোর ভাইয়া ও আপির কথা মতো চলিস। তোরা সবাই ভালো থাক, সুস্থ থাক, বেঁচে থাক। আল্লাহ তালার কাছে এটাই আমার একমাত্র কামনা। ইতি, তোর করোনা মাম্মি। ধন্যবাদ। আসলে একদম বাস্তব জীবনের গল্প। এটাকে কবিতা বলা ভুল হবে, বাচ্চাকে উদ্দেশ্য করে একটি চিঠি ছিল। এখন আমি যে ঘরটিতে আছি, এটাই ছিল আমার আইসোলেশন ঘর। একটু কমেন্টস বক্সে যাই। রিনা রহমান লিখেছেন, হৃদয় ছোঁয়া। জি আপি, বাস্তব জীবনের গল্প তো, তাই হয়তো। মেহবুব হোসেন লিখেছেন, খুব সুন্দর আবৃত্তি, ধন্যবাদ আপু। লাক্সমি লাক্সমি লিখেছেন, হৃদয় স্পর্শ কবিতা গো আপু। ধন্যবাদ আপু। কাকু আসলে হৃদয় ছুঁতে পারার মধ্যেই লেখাটার সার্থকতা হয়তো। তপতি দাস লিখেছেন, খুব খুব সুন্দর, ধন্যবাদ আপি। রিনা রহমান লিখেছেন, খুবই সুন্দর লিখেছেন এবং আবৃত্তিও বেশ লাগলো। ধন্যবাদ আপু, আপনাদের সুচিন্তিত মতামত আমার ভীষণ ভালো লাগছে। নিলয় চৌধুরী ভাইয়া লিখেছেন, এই অনুভবের জন্যই নারী মা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, ধন্যবাদ ভাইয়া। আপনাকে আমি দেখেছি রাঙামাটিতে, অসম্ভব সুন্দর মনের একজন মানুষ আপনি, শিমলি দিদি, রেজাউল ভাইয়া। আমি যতটুকু দেখেছি ভীষণ ভীষণ ভালো লেগেছে আপনাদের। এবং একটি কথা আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, আমি আমার এই সাহিত্য জগতে প্রবেশের পর আমি কিন্তু অনেক অনুষ্ঠানে গিয়েছি, সাহিত্য প্রায় প্রতিটি অনুষ্ঠানে আমার দাওয়াত করা হয়, কিন্তু আমি সবসময় যেতেও পারি না। তারপরেও যে কয়েকটির মধ্যে গিয়েছিলাম তার মধ্যে রাঙামাটি পার্বত্য কাব্যের অনুষ্ঠানটা ছিল অন্যতম। অনেক সময় ঢাকায় আমার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান হয়, কিন্তু আমার সাহেব আমাকে সময় দিতে পারেন না বলে আমার যাওয়া হয়ে ওঠে না। কিন্তু রাঙামাটিতে আপনাদের আমন্ত্রণে কিন্তু আমাকে নিয়ে গিয়েছিলেন। 5 দিন ছুটি, অফিস ব্যবসা কামাই দিয়ে আমাকে নিয়ে থেকেছিলেন। এবং সত্যি কথা বলবো, আজকে আমার দেখা সবচেয়ে সুন্দর একটি অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছিলেন এই সাহিত্য জগতে। এত সুন্দর পরিশীলিত, এত পরিচ্ছন্ন পরিপাটি একটি অনুষ্ঠান, সাহিত্য অনুষ্ঠান ইতিপূর্বে আমি মনে হয় আমি আর দেখিনি। ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং আমার খুব ইচ্ছা ছিল এই কথাটি লাইভে এসে বলার, এবং আজ তা আমি বলতে পারলাম। আমার নিজেকেও সার্থক মনে হচ্ছে। এবং আপনারা দেখিয়ে দিয়েছেন যে এপার বাংলা ওপার বাংলা মিলে যা পারে আসলে, একতা থাকলে হয় না, এমন কিছু হয় না। এত সুন্দর গোছালো একটা অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন সেই পাহাড়ের কোলে। অসাধারণ অসাধারণ, ভীষণ ভালো লাগছে। আপনাদেরকে নমস্কার জানাই। সাথে থাকুন পুরোটা সময় ভাইয়া, আমার ভীষণ ভালো লাগছে আপনাদেরকে পেয়ে আজ। সিমলি আপু লিখেছেন, আমি পার্বত্য কাব্যে এই আবেগ ঘন লেখাটা পড়েছিলাম, চোখের কোণে জল চলে। জি আপি, আমি তোমাকে উদ্দেশ্য করে এই কবিতাটা এনেছি। আমার মনে আছে তুমি অত্যন্ত আবেগ দিয়ে একটি মন্তব্য করেছিলে আমার কবিতাটায়। আমি সেজন্য মনে হলো যে সিমলি আপুর জন্য এই কবিতাটি আমি নিয়ে যাই। আপি খুব পছন্দ করেছিল এই কবিতাটি, এবং আসলে এই কবিতাটি অনেকে লাইভে পড়ে খুব কেঁদেওছে, আমি দেখেছি। যাই হোক, সবার জন্য ভালোবাসা। পরবর্তী কবিতায় যাচ্ছি।
এবারে আমি পাঠ করব পার্বত্য কাব্যের প্রতিষ্ঠাতা সম্পাদক কবি রেজাউল করিম ভাইয়ের একটি কবিতা। আমি আসলে আমি কাউকে চেয়ে আনিনি কবিতা, আমি কিন্তু গ্রুপ থেকে নিয়ে এসেছি। আমার কাছে যেটা ভালো লেগেছে সেটাই আমি নিয়ে এসেছি। তা আমি পাঠ করছি। আমি আপনাদের আমন্ত্রণে এখানে এসেছি। আমি নিজের কবিতাই পাঠ করবো, এটা আমার ভালো লাগছে না। আপনারা আমার অনেক অনেক প্রিয় কবি, আমার খুব ইচ্ছে করে আপনাদের কবিতাও আমি পাঠ করি এখানে এসে। উম, তো ঠিক আছে, আমি এবার রেজাউল ভাইয়ের একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম বিজয়ের শপথ। কবি রেজাউল করিম। বিজয়ের এক স্বপ্ন নিয়ে প্রতিজন বাঙালি তখন ঝাঁপিয়ে পড়ল সম্মুখ যুদ্ধে, দেশ আক্রান্ত যখন। বলছি সেই গত শতাব্দীর ৭১-এর কথা, অত্যাচারীর শেষ পরাজয় হয়নি তো অযথা। ৪৭-এ দেশ ভাগ হলো, ভারত পাকিস্তান, সৃষ্টি সেই থেকেই তো পাকিস্তানের বাংলাতে কুদৃষ্টি। শোষণ আর নির্যাতনে রাখলো পরাধীন করে, বাঙালি তো স্বাধীন চেতা, কদিন রাখবে জোরে। ২৩টা বছর তবুও গেল পাকিস্তানের সঙ্গে, বাংলাদেশের সম্পদে ওরা ধনী হয়, আমরা অভাবী বঙ্গে। শাসনের নামে করল শোষণ পাকিস্তানি সরকার, অনেক সহ্য করেছে বাঙালি, এবার বাংলা দরকার। নেতা দিলেন ৭ই মার্চে স্বাধীনতার ডাক, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল বাঙালি বিশ্ব হতবাক। অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে পেয়েছি বাংলাদেশ, মাতৃভূমির কাছে করো নেই তো ঋণের শেষ। আজ বিজয়ের ক্ষণে সবাই মিলে এসো শপথ করি, হাতে হাত রেখে একে অপরের বাংলাদেশকে গড়ি। অত্যন্ত সুন্দর একটি দেশপ্রেমের কবিতা এই বিজয়ের মাসে লিখেছেন ভাইয়া। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। অনেক ভালো লাগছে, অনেকেই আমাদের সাথে আছেন। আনু মাঝি লিখেছেন, পার্বত্য কাব্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়ে আপনি যে অনুভূতি জানালেন তা পার্বত্য কাব্যের জন্য মাইল ফলক হয়ে থাকবে। জি ভাই, আমি একদম আমার মন থেকে আমি সত্যি কথাটা বলছি, এবং এটা আমি বিভিন্ন সময়ে আমার কারোর সাথে কোনো এই প্রোগ্রাম বিষয়ে যদি দেখা হয়, আমি সবাইকে বলি যে পার্বত্য কাব্য আয়োজিত যে হাসান মঞ্জু আন্তর্জাতিক যে সম্মেলনটা ঘটেছিল, সাহিত্য সম্মেলনটা ঘটেছিল, এটা ছিল আমার দেখা একটি সেরা অনুষ্ঠান। আমার দেখা, আগেই বলেছি আমি খুব বেশি অনুষ্ঠানে যাই না, কিন্তু বেছে বেছে যাই। কিন্তু আমার দেখা একটি সেরা অনুষ্ঠান, পরিশীলিত এবং পরিচ্ছন্ন পরিপাটি, ভীষণ ভীষণ সুন্দর। এটা এক কথায় যার কোনো প্রশংসা করে আসলে শেষ করা যাবে না। আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি হাসান মঞ্জু ভাইয়াকে। ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন কবি। এইমাত্রই আপনার কথা হচ্ছিল হাসান মঞ্জু আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের কথা। কখনো ভুলবো না। আসলে আপনাদের আতিথেয়তা, আপনাদের যে আপ্যায়ন এতটা ভালো লেগেছিল। আমার মনে আছে সেই আমি যখন বলেছিলাম যে ভাইয়া আমি তো কোনোদিন রাঙামাটি যাইনি, রেজাউল ভাইকে বলেছিলাম আমি কিভাবে চিনবো, সেই বলেছিলেন আচ্ছা রেস্ট হাউস ঠিক করে রাখবো, সমস্যা নেই। তারপর হঠাৎ করে আমার মত বদলালো, হঠাৎ করে শেষ মুহূর্তে বললাম ভাইয়া ওটা মনে রাখতে পারলেন না, কিন্তু যখন শুনেছেন যে আমরা বাসে উঠেছি এবং আমরা এসে পড়েছি কাছে কাছে, তিনি সেই কলেজ গেটে দাঁড়িয়ে আছেন, আমাদের যা মানে কে কখন নামবেন, এমনকি আমি ভাইয়াকে চিনিও নি, ভাইয়া দূর থেকে আমাকে বলতেছেন এই যে আপুই আমি এখানে, কিভাবে বললেন। আসলে আমি আমি হতবাক। আমার সাথে আমার আরেকটি বান্ধবী ছিল, আমি বললাম কে উনি, আমাকে ডাকলো কেন, বলে দূর বোকা উনি তো রেজাউল ভাই। না, আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। আসলে ছবির সাথে আমি কাউকে মিলাতে পারি না এভাবে সহজে। তো আজ খোলামেলাভাবেই বলছি আপনাদের আতিথেয়তা। পরে ভাইয়া আমাদেরকে সেই যে হোটেলে আমাদেরকে জর্জ হোটেল ছিল ওটা, ওখানে রুম বুক করে দিলেন, আমরা ছিলাম এবং প্রতি মুহূর্তে খোঁজ নিয়েছেন। ভীষণ ভীষণ আসলে বলে শেষ করা যাবে না, এত ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি, আমি ঋণী আসলে। এরপর আসলে এখন করোনা না হলে যদি আপনারা অনুষ্ঠান করতেন, আমাকে আমন্ত্রণ না জানলেও আমি চলে যেতাম হয়তো। আমার এত ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভালো লাগা। তো আমি পরবর্তী কবিতায় যাচ্ছি। শরীফ সোহেল লিখেছেন, রেজা ভাই সবসময় ভালো লেখেন এবং এটাও সুন্দর। জি, তিনি যেমন ভালো লেখেন তেমনি সুন্দর মনের একজন মানুষ, অসাধারণ একজন ভালো মনের মানুষ। হাসান মঞ্জু ভাইয়া, সিমলি আপু, নিলয় ভাইয়া, রেজাউল ভাইয়া, এনাদের তুলনা আসলে এনারা নিজেরাই। আচ্ছা, এবার আমি আমার একটি কবিতা পাঠ করছি এবার। আমার কবিতার শিরোনাম ভুলো না আমায়। তুমি
তুমি প্রতিদিন ঘর ছাড়ো, পথে নামো রোজ, তোলো যমুনার চরে ঢেউ, তবু কেন দহ আত্মায় কাঁদো, পাছে না জানে জানো কেউ। আমি তো জানি ওগো নিভৃত বাসি, জেলে ছুকি প্রদীপের আলো, বিবশ রাতের আধার মায়ায় সখা অশরীরে দ্বীপে প্রেম ঢালো। অভিলাষ নয় আত্মার ডাকে, পলাতক প্রেম খোঁজে সারা, অপেক্ষার প্রহর শেষ হয় যখন, স্মৃতিময় অতীত সবই মন কারা। তবু তুমি দেখো কত সুখী দুজন, চাওয়া পাওয়ার নেই হাহাকার, অনুভূতি আর অনুভবী প্রাণে তুমি আমি মিশে একাকার। এভাবেই যদি কেটে যায় দিন মিছে শরীর ভোলানো গানে, আগুন ঠোঁট আর বুকের বালিশ কল্পনায় থাকুক সদা শিহরণে। ওগো প্রাণপ্রিয় ভুলো না কখনো, প্রেম ফেরি করা সেই মধুক্ষণ, দিন শেষে সেজে বাঁচার আকুতি, অলিক স্বপ্ন বিভায় প্রাণ চনমন। কবিতাটি লিখেছিলাম গত মাসের 27 তারিখ, নতুন কবিতাই। কেন যেন আজ নতুন কবিতাই পড়তে হচ্ছে, ভালো লাগছে। রোকেয়া আক্তার লিখেছেন, কবিতাটি এই বিজয়ের মাসে খুব ভালো লাগলো, কবির দেশাত্মবোধ আমাকে মুগ্ধ করলো, শুভকামনা। জি আপি, আসলে আমারও ভালো লেগেছে বলেই আমি নিয়ে এসেছি কবিতাটি। আমি আসলে কাউকে বলে নিয়ে আসিনি, হঠাৎ করেই আমি একটু আগেই গ্রুপে ঢুকে ঢু মেরে নিয়ে এসেছি, কাউকে বলিও নি। সিমলি আপু লিখেছেন, আমিও ভুলবো না, আনন্দ দুঃখ সব মিলিয়ে একাকার হয়েছিল। জি আপি, এবং সিমলি আপুকে বলছি, তোমাকে দেখে মনে হয়েছিল পাহাড়ের কোলে তুমি যে হেঁটে বেড়াচ্ছ, তোমার সেই চলার ঢং, তোমার সেই বলার ঢং, এটা আমি কখনো ভুলবো না আপু। সত্যি আমি তোমার একজন ফ্যান, হ্যাঁ সত্যি বলছি। খুব ভালো লাগে আমার তোমার উপস্থাপনা, তোমার কথা, তোমার গান, তোমার কবিতা আমার ভীষণ ভালো লাগে। নাজিম লিখেছেন, অফলাইন অনুষ্ঠান আমরা করবই, শুধু সময়ের অপেক্ষা, আবার রাগামাটিতে কলরব। ওয়াও। নিলয় চৌধুরী লিখেছেন এটা। আচ্ছা, ভাইয়া লিখেছেন, নিলয় ভাইয়া, অবশ্যই ভাইয়া, সেই দিনের অপেক্ষায় রইলাম, অবশ্যই অবশ্যই। ভীষণ সুন্দর আপনারা যে অনুষ্ঠান উপহার দিয়েছেন, এটা ভোলার নয়। নাজিম লিখেছেন, খুব সুন্দর আবৃত্তি করেছেন কবি, ধন্যবাদ ভাইয়া। বদরুল ইসলাম লিখেছেন, সুন্দর আবৃত্তি, ধন্যবাদ ভাইয়া। বিশ্বজিৎ দেবনাথ হৃদয় লিখেছেন, খুব সুন্দর উপস্থাপন, শুভকামনা রইল। তারপরে আনু মাঝি লিখেছেন, তাই যেন হয় গো দোস্ত। শায়লা খান লিখেছেন, আমিও কিন্তু গেছিলাম রেস্ট হাউসের গেটে দাঁড়িয়ে আপনাকে ফোন দিয়ে অপেক্ষা করেছিলাম, আমাকে কিন্তু কেউ নিতে আসেনি, জবাব দেন রেজাল্ট করে ভাই। আসলে একজন মানুষ তো, তিনি হয়তো আমার জন্য দাঁড়িয়েছিলেন এমনও না, অন্য হয়তো অন্য গেস্টদের জন্য দাঁড়িয়েছিলেন। যাই হোক, আমাকে দেখেই হাত উঠিয়ে আমাকে হ্যালো করলেন। কার জন্য দাঁড়িয়েছিলেন আসলে আমিও জানি না। তো আমি ভুলবো না আসলে সেই মানে আতিথেয়তার কথা আমি কখনো ভুলবো না। রাইসুল ইসলাম লিখেছেন, শামীমা আপুর অসাধারণ উপস্থাপনায় অনন্য সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করছি। আসলে ভাইয়া, আমি সহজে একক লাইভে কখনো আসিনি, আমি 2-3টে লাইভে হয়তো আমি গিয়েছি। আমি সবসময় সবাইকে না করে দেই, প্রতিদিন অনেকেই অনুরোধ করেন, আমি না করে দেই। একক লাইভে আমার কাছে খুব আনিজি লাগে। কিন্তু পার্বত্য কাব্যে না তো করেই নি, আমি বরং মুখিয়েছিলাম কখন পার্বত্য কাব্য আমাকে ডাকবে। তো যাই হোক, আমি ডেকেছিলেন আমাকে 3 মাস আগেই, কিন্তু আমি ব্যক্তিগত সমস্যার কারণে পিছাতে পিছাতে 3টি মাস সময় লেগে গেল। সেজন্য আমি ক্ষমা চাচ্ছি রেজাউল ভাইয়ের কাছে। তো এবার আমি আরেকটি কবিতায় যাই। এবার একটু দ্রোহের কবিতা পাঠ করি। আসলে আমি দ্রোহে লিখতে খুব ভালোবাসি, এটা খুব বেশি দ্রোহ না, মোটামুটি। যাই হোক, আমার কবিতার শিরোনাম, রেখো না সে পতাকা অর্ধনমিত। স্বরচিত কবিতা। আঘাতের বিষে নীল হয়ে যাওয়া শরীর নয়, পোড়া অন্তর সাক্ষী। অবহেলা কতটা নিতে পারে মানচিত্র, স্বরে জমিনে নেয়নি কেউ তার খোঁজটুকু পর্যন্ত। বুকের চাতালটা এক একটি মুহূর্ত কত যত্নে অবলা সাজিয়ে রাখে তার পৃথিবীর পরিচর্যায়। পোয়াতি ভালোবাসার টানে আধারের কাছে গচ্ছিত ভাবনায় রাখে প্রস্ফুটিত প্রভাতের নরম আলোয় পৃথিবীকে সম্ভাষণের সুরে রাখবে ঠিক কত মাত্রা, তাল লয় ছন্দ ঠিক রেখে, অতপর তেল নুন পেঁয়াজের যাবতীয় ফর্দ আঁকা।
কর্তাটি যেন না হয় নারাজ, সেই মতো চলে খুনসুটি আলাপন। ভাবনার অলিতে গলিতে এভাবেই অবগাহন, বাঙালি নারীর ভালো লাগা চিরন্তন। অথচ হৃদয়ে শ্যাওলার আস্তর পরা এমনও পুরুষ আছে, বাড়ি ফিরেন যারা রাত্রির দ্বীপ্রহরে, আবার অপেক্ষমান সতীসাধ্যী স্ত্রীকেই বসান অপরাধীর আসনে। হায় রে পুরুষ, শাসনে শোষণে আর কতকাল রক্তাক্ত করবে তোমরা রাষ্ট্রের মানচিত্র? সৃষ্টিকর্তার দেয়া পৌরুষে নিয়মের কেন এত দীনতা তোমাদের? কেন সমস্ত মন প্রাণ ঢেলে ভালোবেসে দখল করে নিতে পারো না দলিলকৃত এক ফালি সুজলা সুফলা মৃত্তিকার? অথচ মহাকালের বাহুতে সেই কোন অতীতে ঘটে যাওয়া দুর্বল মুহূর্তের কিছু আহ্লাদী সুখ ভুলতে পারে না সে অবুঝ। আজন্ম উপেক্ষা সহ্য করেও ভোগে ভালোবাসায় গভীর অসুখে। মনোমন্দিরে সাজানো সমস্ত ফুল দিয়ে নিরলস অর্চনা করে যায় তার পৃথিবীকে, রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রেখেই। হে পুরুষ, তুমি কি জানো পতিব্রতা একজন নারীর গোটা পৃথিবী সে তো তুমি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে বহির্বিশ্বকে যিনি অবিরাম জানান দিয়ে যাচ্ছেন তোমারই অবস্তুগত সেই বৈধ সত্তাকে, যার একমাত্র কেন্দ্রীয় সরকার তুমি, তার ভালোবাসার পতাকাটি অর্ধনমিত নমিত রেখে নয়, পথ পথ করে উঠতে দাও তোমার হৃদয় আকাশে। প্রেম দিয়ে শুষে নাও সে পতাকার চিবুকে লেগে থাকা ফোঁটা ফোঁটা যত বিষাদ। ধন্যবাদ। আসলে অনেক নারী খুব অসহায় বোধ করেন স্বামীর সংসারে থেকেও, দেখেছি, গল্প শুনেছি। আমাকে এই বিষয়গুলো খুব দুঃখ দেয় আসলে। এই বিষয় সেখান থেকেই লেখা, যে একজন নারী সব সময় জানান দিয়ে আসছে তার পৃথিবীকে যে উনি আমার হাজব্যান্ড, আমি ওনার ওয়াইফ। তো অথচ পুরুষটি রাতে বাড়ি ফিরে দেখা যায় ওই নারীকেই নানান কথা শোনাচ্ছেন। অথচ নারীটি সারাদিন অপেক্ষা করে থাকে কখন স্বামী আসবে, কখন একসাথে খাবে। এই যে দুঃখবোধগুলো, আসলে এগুলো সমাজের এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দেয়। কোনো এক অনুভূতি থেকেই তখন হয়তো লিখেছিলাম। তো কেমন লেগেছে জানি না। এবার আমি পাঠ করব সিমলি আপুর একটি কবিতা। সিমলি আপুর যে কবিতাটি নিয়েছি, রাধিকা 18, কলমে সিমলি চৌধুরী। আধো আধো স্বরে খেলাচ্ছলে তখন হঠাৎ করেই বলে উঠলি, বাবা বাবা। মনের ভেতরটা কেমন হু হু করে উঠল, যেন পুরনো কোনো শ্যাওলা ধরা ইমারত ধসে ধসে খসে খসে পড়ছিল অনর্গল। পলকেই পায়ের তলার মাটি সরছিল, ধূসর মরুভূমির বালুচরের মতো। নীরবে নিষ্পলক তাকিয়েছিলাম তোর দিকে, নিজের ভাগ্যের দিকে অনেকক্ষণ। কেমন করে তোকে বাবার আদর দেব বল, কেমন করে দেব? আমি তো চেয়েছিলাম রে রাধিকা, তোর বাবার হাতের তালুতে দাঁড়াতে শিখবি, কাঁধে পিঠ করে ঘোড়ায় চড়ার বায়না ধরবি, দুজনের আঙুল ধরে এক পা দুপা করে হাঁটবি। ছোট্ট পৃথিবীটা নিজের হাতেই গড়তে চেয়েছিলাম, কিন্তু ইতিহাস আজ অন্য কথা বলে। এটাও একটি মেয়ের গল্প, হয়তো পরেই বোঝা যাচ্ছে। নিশ্চয়ই সন্তানকে নিয়ে তার আক্ষেপ আপনি কবিতার মাধ্যমে ফুটিয়ে উঠেছেন। কোনো গল্পটাকেই তিনি কবিতার শব্দে তিনি আবদ্ধ করে পাঠকদের উদ্দেশ্যে লিখেছেন। ভীষণ হৃদয় ছোঁয়া একটি কবিতা, ভীষণ ভালো লেগেছে। কিন্তু আমার সাথে কার আছেন একটু দেখে আসি। আমি না থাকলেও কেউ না কেউ ছিল বস, রেজাউল করিম ভাইয়া লিখেছেন। অবশ্যই আপনাদের আতিথ্যতা ভোলার নয়। আনুমাঝি লিখেছেন, পার্বত্য কাব্যের 3য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 19, 20 ও 21শে ডিসেম্বর আয়োজিত ভার্চুয়াল লাইভ অনুষ্ঠানে সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি। আমিও নিমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে। অনেক অনেক মজা হবে নিশ্চয়ই। তারপরে অনামিকা মজুমদার লিখেছেন, বাহ মুগ্ধতা অপার। ধন্যবাদ আপু, ভালোবাসা অনেক অনেক।
রোকসানা আবিদা লিখেছেন, আমিও সিমলির একনিষ্ঠ ভক্ত। আসলে সিমলি আপু একটা মডেল আমি মনে করি, ভক্ত হওয়ার স্বাভাবিক। সিমলি আপু লিখেছেন, আনুমাঝি নাগো কেদোনা দাদামণি, কান্না লুকিয়ে হাসতে জানতে হবে, তবেই সার্থক জীবন। কি সুন্দর করে দেখেন সান্ত্বনা বানিয়ে দিচ্ছে। আপির তুলন আপি নিজেই। কে মেহেদি হাসান লিখেছেন, আপা আপনার লেখা সত্যিই অতুলনীয়। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। শামীম মিয়া লিখেছেন, অসাধারণ। ধন্যবাদ মিতা কবি। শামীম মিয়া, ওনার নাম শামীম মিয়া, আমি শামীমা নাসরিন, এজন্য তিনি আমাকে মিতা কবি বলে ডাকেন। তো মিতা কবি, আপনি দেখছেন, ভালো লাগছে। সিমলি চৌধুরী লিখেছেন, তোমাদের দোয়া আপু অবশ্যই আমার সবার দোয়া এবং সবার ভালোবাসা। রাইসুল ইসলাম লিখেছেন, দারুণ আবৃত্তি। কে মেহেদি হাসান লিখেছেন, আপনি খুব সুন্দর আবৃত্তি করেন। আসলে আমাকে ভালোবাসেন বলেই হয়তো আপনাদের ভালো লাগে, আসলে আমি জানি আমি আবৃত্তিকার নই। হ্যাঁ, আছে, ওয়াচিংয়ে আছেন ইলিয়াস ঘরামি ভাইয়া, বিউটি আক্তার আছেন। ভীষণ ভালো লাগছে সবাইকে দেখে। মঞ্জুরুল ইসলাম লিখেছেন, উত্তম কাব্যচর্চা ও আবৃত্তি, ধন্যবাদ। এত আসলে সবাই এত প্রশংসা করছে, আমার তো খুব ভালো লাগছে, যদিও আমি যোগ্য নই, তবুও ভালো লাগছে। তো এবার আমি একটু পরের কবিতায় যাই। আচ্ছা, এবারে এবার আমি নিলয়দার একটা কবিতা পাঠ করব। নিলয়দার যে কবিতাটি আমি পার্বত্য কাব্য গ্রুপ থেকে নিয়ে এসেছি, কবিতার শিরোনাম সরি, কলমে নিলয়। রোজ ভাবি তোকে নিয়ে লিখব কিছু কথা, রোজ ভাবি দূর করে দিব সকল ব্যাকুলতা, রোজ ভাবি আবার অপেক্ষা করব তোর লাগি, রোজ ভাবি আরও একবার বিনিদ্র রাত জাগি। দাঁড়িয়েছিলাম, বয়ে গেল অফুরন্ত সময়, বাড়ি স্কুল কলেজের অপেক্ষা নিত্য মধুময়। হাত বাড়িয়ে ধরলি যেদিন খুশিতে আমার হাত, বিশ্বাস কর সেদিন সখী জেগেছি বিনিদ্র রাত। দিবস মাস বছর যায়, বাড়ছে আমার দাবি, তোর ছবিটা এঁকেছি কত সে কথাটাই ভাবি। চাঁদের আলো বুকে নিলাম রাখতে তোকে সুখে, বিশ্বাস ছিল সত্যি একদিন রাখবি মাথা বুকে। ইগো এক কঠিন শব্দ, অনুশোচনাতেই শুধু জোটে, সরি শব্দ মনে এলেও আসেনি সেদিন ঠোঁটে। অবেলায় আজ সরি বলি একা একা ঘরে, হৃদয়ের সব স্বপ্ন আকুল দীর্ঘশ্বাসে ঝরে। এত ভালো লেগেছে আমার লেখাটি, আসলে আমি যখন এনেছি আমার খুব ভালো লেগেছে। মানে শৈশবের স্মৃতিচারণ করে আবার এখন অনেক বড় বয়সে এসে সরি বলাটা একা একা আমার কাছে ভীষণ ভালো লেগেছে অনুভূতিটা। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা লেখার জন্য। আমার ভালো লাগছে যে আমি এখানে এটা পাঠ করতে এনেছি, খুব খুব ভালো লাগা। মোসলেউদ্দিন ভাই লিখেছেন, চমৎকার আবৃত্তি, ধন্যবাদ ভাইয়া, আপনি সাথে আছেন, আমি খুব ভীষণ খুশি হয়েছি। মোসলেউদ্দিন ভাইয়া আমাদের প্রিয়জন সাহিত্য পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা, আমি ওনার সংগঠনের প্রধান সমন্বয়ক। তো উনি আমাকে দেখছেন, ভালো লাগছে, নিজের কাব্যসারথী পেয়ে অবশ্যই ভালো লাগার কথা। নিলয় চৌধুরী লিখেছেন, ওমা এত আজকের পোস্ট করা কবিতা, আমার সৌভাগ্য আজ আপনার কণ্ঠে কবিতাটা প্রাণ পেল। ধন্যবাদ নিলয়ের। দাদা আমি আসলে তারিখটি দেখিনি, কিন্তু আমার ভালো লেগেছে কবিতাটির কথা, এজন্য আমি নিয়ে এসেছি। আজকের লেখাটা আমি জানতাম না, অনেক অনেক ভালো লাগে আসলে আমি তাহলে সৌভাগ্যবান, আমি নিয়ে এসেছি, আপনার ভালো লাগলো। সিমলি চৌধুরী লিখেছেন, এত ভাবে কেন নিলয় বাবু? হ্যাঁ, হ্যাঁ আপু, এটা তুমি জিজ্ঞেস করিও আজকে কেন। মোসলেউদ্দিন ভাই লিখেছেন, অসাধারণ আয়োজন করেছেন, ধন্যবাদ ভাইয়া। মল্লিকা দাস লিখেছেন, সুস্বাগতম কবি, ধন্যবাদ। জিয়াউর রহমান মনি লিখেছেন, চমৎকার একটি কবিতা, মনোমুগ্ধকর আবৃত্তি, শামীমা নাসরিন আপু সুমধুর কণ্ঠে। ওরে বাপরে, ধন্যবাদ ভাইয়া, মনির ভাইয়া। আমি মনির ভাইয়াকে আমার প্রতিটি লাইভে পাই, আমার পক্ষ থেকে স্পেশাল একটা থ্যাঙ্কস মনির ভাইয়ের জন্য, সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করেন, ভালো লাগা, মানে আমারও খুব ভালো লাগে, ধন্যবাদ ভাইয়া। সিমলি আপু লিখেছেন, আনু মাঝি মগো আমি অহন কি করি শরণ। লাক্সমি আপু লিখেছেন, হে দাদা ভাইয়ের কবিতা খুবই সুন্দর আবৃত্তি করেছেন আপু, ধন্যবাদ আপু।
নাটু বড়ুয়া লিখেছেন, আপনি অসাধারণ লেখেন নিলয় দাদা, আর শুভকামনা দুজনের জন্য। হ্যাঁ, দাদা ভাই সবসময় ভীষণ ভালো লেখেন। আচ্ছা, আমি পরবর্তী কবিতায় যাচ্ছি। সেবার আমি বই থেকে পড়ি। এবারে আমি যে কবিতাটি পাঠ করব, এটি আমার মন বসতি কাব্যগ্রন্থ থেকে নেয়া। কবিতার শিরোনাম রংচটা রোদ্দুর। কবিতার কাব্যগ্রন্থটি আমার 2019 সালের বইমেলায় এসেছিল। কবিতার শিরোনাম রংচটা রোদ্দুর। অনুভবের প্রান্ত ছুঁয়ে হেঁটে আসে প্রাগৈতিহাসিক বিকেলের রংচটা রোদ্দুর। কৃষ্ণচূড়ার ডালে তখনও লাগেনি আগুন। ধূসর মৃত্তিকার বিবর্ণ আঁচড়ে পলাতক প্রেম তখনও বেশ নাজুক। তবু ছুঁই ছুঁই ইচ্ছের নিমগ্ন দুপুরে প্রেমাঙ্গুনে পোড়া ছারখার হৃদয়ে ডাকে বসন্ত কোকিল। ক্ষমা করার বাসনায় উদ্গ্রীব মন। রোদ চশমার কাচ ডিঙিয়ে ব্যাকুলতা নামে চোখের শহর জুড়ে। কতকাল পরে জ্বলে উঠবে হয়তো নিভে যাওয়া বিশ্বাসী প্রদীপ। প্রদীপ্ত বাসনায় মুছে যাবে হয়তো তোমার স্বভাবগত জটিলতার যাবতীয় ক্লেদ। অপেক্ষমান দোতনা ব্যাধিতে জরাগ্রস্ত প্রেম ছুটে চলেছে গন্তব্যে। কত আশা কোলাহল মুক্ত নির্জনতায় হবে জমাটবদ্ধ অভিমানের বাৎসরিক নিকেশ। গ্লানি মুছে গগন বিদারী চিৎকারে প্রকম্পিত হবে রাষ্ট্রের শরীর। অশ্রুগঙা বয়ে যাবে চিবুকের ফুটপাতে। নতুন কোনো শপথে হাতে হাত রেখেছ দুজন তিলোত্তমা আগামী। অবসর নেবে যত আটপৌরে কথন, আর স্মৃতির দৌড় আটকে খুলে দেবে সম্ভাবনাময় আত্মিক উদ্দীপনা। অযাচিত কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগমন তোমার। একটু বদলাওনি তুমি। ক্ষুরোধার উচ্চারণে ফের রক্তাক্ত হলো হৃদয় প্রান্তর। মিথ্যের চাষাবাদে যার হৃদয়ে ফোটে সুবাসিত গোলাপ, সে গোলাপের পাপড়ি ছুঁতে নারাজ মন। নীলাম্বরী নীলের আভরণ সরিয়ে অশ্রু সজল নিজেকে তাই আজ বলতেই হলো। নষ্ট নীরে যে বেঁধেছি বসত, তাকে কি আর অভিযোগ মানায়? ধন্যবাদ। সেটা পরবর্তী কবিতায় যাচ্ছি। আচ্ছা, এখন যেহেতু বিজয় দিবস 16 ডিসেম্বর, তো 16 ডিসেম্বরে বিজয় নিয়ে তো আমরা অনেক গর্ব করি। আমাদের বড়াই, আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা যেহেতু স্বাধীনতা অর্জন করেছি, এত বছর হয়ে গেল, তো লেখকের মাথায় আসলে কত রকম অদ্ভুত কিছু চাপে ভর করে তবেই তো তারা লিখতে পারে, না হলে তো পারতো না। তো আমার মনে হঠাৎ এলো যে স্বাধীনতা নিয়ে সবাই লেখে, কিন্তু স্বাধীনতারও কিন্তু কোনো বিলাপ থাকতে পারে। স্বাধীনতাকে আমি জিজ্ঞেস করি, যদি স্বাধীনতা তুমি কেমন আছো, স্বাধীনতা কি বলবে? তো আমার সেই ভাবনা থেকে লেখা কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের। কবিতাটি আমার শঙ্খনীনাথ কাব্যগ্রন্থে 2019 সালে প্রকাশিত। কবিতার শিরোনাম স্বাধীনতার বিলাপ। হায় রে স্বাধীনতা, অন্যায্য অবাধ্যতার আঘাতে ফিকে হয়ে আসে পতাকার রং। ঘুটে খাওয়া আমলার দল কেড়ে নেয় প্রভাতের আলো। শাপান্ত উন্নাসিকতায় ভেঙে পড়ে আইনের মাস্তুল। সময়ের কোলে বেড়ে ওঠা বিবস্ত্র বেহায়ার দৌরাত্মে খসে পড়ে বীরাঙ্গনার বুকের আঁচল। মেন্নেয়ার মানসিকতায় অভ্যস্ততার কীট ঠেসে দেয়া হয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ এখন রাষ্ট্রের শরীর। আমি আজ প্রচণ্ড ক্ষুব্ধ। আঘাতে আঘাতে খসে গেছে লাল সবুজের কর্ষিত চরণভূমির শরীর। আমি কাঁদতে ভুলে গেছি। প্রতিটি বিজয়ের দিন আসে, পাখি কাঁদে না, ভূমি কাঁদে না, কাঁদে না না ফেরা সন্তানের মাতা। আমি আজ প্রচণ্ড ক্ষুব্ধ।
বিবেকের নিক্তিতে নিগুড়তম নিকেশে বুলায় না কেউ হাত, চোখ মেলে চেয়ে দেখে না শহীদের রক্তে কেনা স্বাধীন পতাকার লাল সবুজ এখন পতিত দেশপ্রেম। ধর্ষিতা কিশোরীর পিতামাতার বিলাপে শিক্ষাঙ্গনের বাতাস আজ ভারী, ভেজাল খাদ্যে প্রতিনিয়ত হচ্ছে রাষ্ট্রের উদর পূর্তি, রক্ষকের পিপাসা মেটাচ্ছে জনগণের শেষ রক্তবিন্দু, বাক স্বাধীনতার বারান্দায় কাঁদে বিরোহী ডাহুক। হায় রে স্বাধীনতা, লেপ্টে পড়ে থাকা ঢেউয়ের ঠোঁটে মিলছে কচুরিপনায় জড়ানো যুবতীর লাশ, নৃশংসতার কাছে হেরে যায় কত শত বিশ্বজিৎ, দুর্বৃত্তের পৈশাচিক আনন্দের পায়ে শেকল পরানোর দুঃসাহসী দেশপ্রেম নিজেই বন্দী এখন কাগজের নোটে। লুটেরা দুর্নীতিবাজদের চক্ষুর রক্তচক্ষু আর হো হো অট্টহাসিতে ভীরু প্রকম্পিত ন্যায় বিচার কাঁপে ঠক ঠক। গ্রেনেডের স্প্লিন্টারে ঝাঁঝরা হয়ে যাওয়া আঘাতের চিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে 21শে আগস্ট। অশরীরী আত্মার দীর্ঘশ্বাস শরীরে মেখে ঔদাত্ত শিরে উঠছে পিলখানার পতাকা। বিবর্ণ অশ্রুপাতে ধুয়ে যায় জননীর চোখের কাজল। কৃষকের ঘামে ভেজা মুখে আঁকা ছিল যে স্বাধীনতার স্বপ্ন, দিন খেয়ে এখন তা শুধু বিশেষ দিনের কুচকাওয়াজেই বন্দী। দেশান্তরী উপাখ্যানের পাসপোর্টে শোভিত হচ্ছে অধিকাংশ বিত্তশালীর বুক পকেট। হায় রে স্বাধীনতা, আঙিনার চৌহদ্দিতে সাজিয়ে রাখি ৭১-এর মুজিব। মৃত্যুর প্রহর গোনা সেই মহান পুরুষ সেদিন কারাগার হতে নিজের কবরই দেখেননি, দেখেছিলেন বাংলাদেশ। আত্মবলিদানে নিজেকে গড়েছেন ৫৬,০০০ বর্গমাইল। সে মানুষটি আজ নেই। তোমাদের কাছে রেখে গেছেন স্বাধিকারে মোড়ানো একখণ্ড সবুজ নকশিকাঁথার মাঠ। ধন্যবাদ। একটু দেখে আসি কে কে আছেন আমাদের সাথে। অসীম ভট্টাচার্য লিখেছেন দারুণ, ধন্যবাদ। আব্দুর রহিম লিখেছেন অসাধারণ, ধন্যবাদ আপনাকে। তাপতি দাস লিখেছেন বাংলার ঘরে ঘরে মণিমুক্তা হীরের টুকরা, তুমি কবি, খুব সুন্দর অনুষ্ঠান, এক কথায় অসাধারণ। ওয়াও, এত সুন্দর কমপ্লিমেন্ট, সত্যি ভীষণ ভালো লাগছে আমার, ধন্যবাদ আপি। সিমলি আপি লিখেছেন বাহ দুর্দান্ত কথামালা আপু, অসংখ্য ধন্যবাদ তোমাদের। সিমলি আপু লিখেছেন ১.৫ ঘন্টা ধরে বসে আছি, অর্ধেকটা কবিতা লিখে, লাইভ দেখছি বলে কবিতা লেখা বন্ধ করে রেখেছি। হ্যাঁ আপনি অবশ্যই তুমি আমার সাথে থাকবে এখন, কবিতা পরে লিখো, হবে। আমিও তো কত ভাগে ভাগে লিখি, একবারে লিখতে পারি না আসলে, সাংসারিক কাজে হয়ে ওঠে না। একটু লাইন লিখে আবার চলে যাই, আবার দেখা যায় ২ দিন পর সেখানে ঢুকি, ওই থিমে চলে এসে আবার লিখতে হয়। এটাই আসলে আমরা মহিলারা এমনই, আসলে একটানা লিখতে পারি না, বিভিন্ন কাজ এসে সামনে পড়ে। আনোমাজি লিখেছেন দ্রোহের কবিতাটি যেন জ্বলন্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ওয়াও, অসাধারণ বলেছেন ভাইয়া, ধন্যবাদ। আসলে দ্রোহে নিজেকে যেভাবে ফোটাতে পারি, আমি মনে হয় না আমি প্রেমের কবিতা অতটা নিজেকে ফোটাতে পারি। আমার দ্রোহে লিখতে একটু ভালো লাগে, জানি না কতটুকু আপনাদের হৃদয়ের ছোঁয় সেটা, কিন্তু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো পরের কবিতায় যাচ্ছি। আমাদের হাতে সময় কিন্তু খুব কম, সময় বেঁধে দেওয়া হয়েছে 11টা, তো আমি আরেকটু কবিতায় যাচ্ছি যেহেতু সময় কম। আমার কবিতার এবারে আমার যে কবিতাটি আমি আবৃত্তি করছি, কবিতার শিরোনাম তুই আমার জল হবি। কবিতাটি শঙ্খনীনাথ কাব্যগ্রন্থ থেকে নেয়া, 2019-এ প্রকাশিত। যে বাতাস যৌবনে ঘাগরি বিছাতো শরীরময়, সে বাতাস চেনা অচেনায় হারিয়েছে কোলাহল। শহুরে পাথুরে পথে পুরনো রংচটা ত্রিচক্র যান উঠে আসে বুকে ক্লান্ত, পুরনো প্রবেশ পথে ডাহুকের ঢোল। ঝাপসা চোখে চেয়ে দেখি আমার মতো তুইও বড্ড পুরনো হয়ে গেছিস। আমরা রোপিত চারাকে মহিরুহু গড়ে দিতে আয়ু বেচে দিচ্ছি মহাকালের কাছে।
রাতের বিছানায় ভাগ বসিয়েছে জঠরের ফুল। আজকাল প্রেম বড্ড ফিকে মনে হয়। মনে হয় বেশি করে ঘরটাকে ভালোবাসতে গিয়ে মনের বসতিতে শুধুই ঘুন পোকার তপ্তপোষ। বড় স্বাদ করে শ্বাস নেই আজ। তোকে আরও কিছু ভালোবাসবার আছে বলেই হয়তো পা দুটো বৃষ্টি পায়ে আগামী ছুতে চায়। তুই আমাকে একটি জগৎ চিনিয়েছিস, গন্ধম ফলের মতো নিষিদ্ধ ভালো লাগার এক আকাশ বিভাবরী। আদর দিসনে প্রিয়, পুড়ে গেছে শরীরের সমস্ত জল, পুড়ে গেছে পুবালি হাওয়ার প্রজাপতি। অতি প্রেমে ব্যাঙমার ডানা খসে যাবে দিগন্তের ঝাপটায়। তোর হারানো বেলাটা যদি ফিরে পেতাম, আমি তোকে ফুটপাত বসতি মানুষের কাছে নিয়ে যেতাম, ওদের কাছ হতে চেয়ে নিতাম হাভাতে প্রেম। অথচ চেয়ে দেখ কি নির্মোহ পবিত্র সে ভালোবাসা। সেটুকুই বেঁধে দেব তোর জলপাই রঙা আলো আনে। সামুদ্রিক অ্যালবাট্রোসের দিকে তাকিয়ে দেখ, মানুষের ছায়া দিয়ে ঢেকে দেয় জল। নির্হারা নাবিকের চোখে এনে দেয় প্রেয়সীর মুখ। প্রিয়, তুই আমার প্রেম হবি। কুসুম ফুলের কাঁটা বেছে নিয়ে পাপড়ির আদর দেব প্রশান্ত বুকে। তুই আমার জল হবি। ধন্যবাদ। এটি ছিল আমার তুই আমার জল হবি কবিতা। নিলয় ভাইয়া লিখেছেন অসাধারণ 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 কবিতা শুনলাম। ধন্যবাদ। আসলে আপনাদের ভালো লাগছে জেনে আমার ভীষণ ভালো লাগছে ভাইয়া। অনামিকা মজুমদার লিখেছেন দুর্দান্ত। ওয়াচিংয়ে আছে দালান জাহান, আমার কবি বন্ধু। ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য। সুন্দর লাগছে বন্ধু। হ্যাঁ বন্ধু, তুমি আছো, আমার ভীষণ ভালো লাগছে। রোকসানা আবিদা লিখেছেন আপনার প্রতিটি কবিতা দুর্দান্ত, আবৃত্তি ও শানিত, মুগ্ধতায় বুঁদ হয়ে আছি কবি, অশেষ ধন্যবাদ। ওয়াও, আসলে আমি কি বলবো, আমি এখানে কথা বলার সাহস রাখি না। আপনাদের ভালো লাগছে যে না, আমিও ভীষণ মানে কৃতজ্ঞতা জানাই আপনি, আমি ভীষণ ভালো লাগছে আমার। আসলে আসলে একটা কথা ঠিক, আমি যদিও একক লাইভে আসি না, কিন্তু একক লাইভে নিজেকে যেভাবে উপস্থাপন করা যায়, টক শোতে সবসময় যাই, সেভাবে মানে প্রশ্ন যেভাবে করেন ওভাবে উত্তর দিতে হয় পুতুলের মতো। কিন্তু এখন যেভাবে নিজেকে প্রকাশ করতে পারছি, ওখানে অতটা সুযোগ পাওয়া যায় না। আমার খুব একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আমার মনে হচ্ছে আপনার সামনে বসে আমি কথা বলছি, আমার খুব ভালো লাগছে আসলে। আবু মান্নান লিখেছেন বিজয় দিবস স্মরণে একটি কবিতা দিয়েছেন। আসলে আমি এটা পড়তে পারবো না। আসলে এখানে অনেকেই কবিতা দিয়েছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে সময়ের সংক্ষেপ এবং আমি দেখতে পারবো না এত দূর থেকে। আমি বেশ অনেকখানি দূর, প্রায় এক হাত দূরে বসে আছি আমি মোবাইল থেকে, এত ছোট্ট অক্ষরে আমি আসলে ভুল হবে পাঠ করা। রেজাউল করিম লিখেছেন ভালো হয়েছে। জয়নুল আবেদিন ভাইয়া আমার অত্যন্ত প্রিয় একজন শ্রদ্ধেয় ভাইয়া আমার সাথে আছেন, অসাধারণ একটি কবিতা শুনলাম। ধন্যবাদ ভাইয়া আমার সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ আবৃত্তি হচ্ছে লিখেছেন, ধন্যবাদ। সুন্দর কথা মানে দারুণ আবৃত্তি লিখেছেন শ্রাবন্তী বড়ুয়া, ধন্যবাদ আপু। সিমলি চৌধুরী লিখেছেন একদিন বলেছিলাম তুই কি আমার দুঃখ হবি, উত্তর ফিরে আসে হয়তো তো হয়ে আছি। ইউসুফ আলী লিখেছেন অসাধারণ, নতুন শব্দের সমাহারে অনন্য সৃজন, লেখাটি অসাধারণ আবৃত্তি। ধন্যবাদ। আসলে সবাইকে কত কমেন্টস আছে, এত আমি পড়ে শেষ করতে পারছি না। বেশ সুন্দর কবিতা, মন ছুঁয়ে গেল। সিমলি আপু লিখেছেন দুঃখ রে তুই একটুখানি নড়াচড়া কর, আমায় ছাড়া লোক পেলি না, একটুখানি ছাড় দিলি না, এই যে এলি আর গেলি না, পেয়ে দুঃখ সুখের ঘর। শায়লা খান লিখেছেন এত সুন্দর একটি ছড়া। আছেন মাহমুদা শিমু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বান্ধবী, তুমি এসছো, আমার ভালো লাগছে। অবশ্য একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আমি আর একটি কবিতা পড়ে আমি শেষ করে দিচ্ছি। ছোট্ট একটি কবিতা পড়ি, বেশি বড় কবিতা নেব না। কবিতার শিরোনাম চল মেরুপ্রভা দেখে আসি। এটিও আমার শঙ্করনাথ কাব্যগ্রন্থের একটি কবিতা, ছোট্ট কবিতা। যখন উর্বশী নয়নাভিরাম সৌন্দর্যগুলো বুকের গভীরে অবাধ্যতার আক্ষেপে হাহাকার করে বেড়ায়, মেতে ওঠে তোকে নিয়ে পৃথিবী পরিভ্রমণের বুদবুদে নেশায়, সাধের হাটে অর্বাচীন তখন সাধ্য,
তবু আকাঙ্ক্ষার প্রতিফলনে জাগে নিত্য আশার সঞ্চার। যাবই কখনো কোনো একদিন তোকে নিয়ে উত্তর গোলার্ধের সাইবেরিয়া অথবা গ্রিনল্যান্ডের মতো কোনো দেশে। হাওয়ায় ভেসে বেড়াবো দুজন মেঘেদের সাথী হয়ে কিছুক্ষণ। অতপর রাতের আকাশ জুড়ে সেখানে দেখা যাবে হাজারো বর্ণিল রঙেদের ছুটোছুটি। মনে হবে যেন মেঘেদের গায়ে কোনো আনমোনা তুলির কারিগর জল রং ঢেকে দিয়েছে। রঙেদের সে কি হই হুল্লোড়, গায়ে মেখে নেব কিছু। এ এক সূর্য বরফ আর কৌণিক দূরত্বের খেলা। আহা কি সুন্দর! চল মেরুপ্রভা দেখে আসি কোনো একদিন। তোকে বুকে জড়িয়ে তোর সারা গায়ে মেখে দেব পৃথিবীর ছুটন্ত রং। যাবি? ধন্যবাদ। এটাই ছিল আমার চল মেরুপ্রভা দেখে আসি আমার শেষ কবিতা। আসলে আমরা একদম সময় পার হয়ে এসছে। জানি না আমার লাইভ অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগলো, আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করে হোক বা ইনবক্সে হোক অবশ্যই আমাকে জানাবেন। আজ যাওয়ার আগ মুহূর্তে আমি পার্বত্য কাব্যে সম্পর্কে বলতে চাই যে এই যে পার্বত্য কাব্যের যে মেলবন্ধন বাংলাদেশ এবং বাংলা এবং ওপার বাংলা মিলিয়ে যে মেলবন্ধন, এটা আমরা পার্বত্য কাব্য একটি উদাহরণ আমি মনে করি। এবং পার্বত্য কাব্য এত সুন্দর ভাবে পরিচালনা করে আসছেন ওনাদের প্রতিটা এই যে লাইভ অনুষ্ঠান বলেন, প্রতিটা প্রোগ্রাম, এমনকি ওনারা প্রতিষ্ঠা বার্ষিকীতে যেটা দেখিয়েছেন এটা একটা মডেল হয়ে থাকবে। এবং পার্বত্য কাব্যের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। পরিচালক পর্ষদে যারা আছেন, অ্যাডমিন প্যানেলে যারা আছেন, অ্যাডমিন মডারেটর যারা আছেন, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা যারা আমার প্রশংসা করেছেন বা আমার প্রশংসা করেননি, তবু তাদেরকেও বলবো আমি যেন আরও ভালো লিখতে পারি, আমার জন্য দোয়া করবেন। এবং যারা আপনাদেরকে ভালো লেগেছে তাদেরকেও বলে আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো লিখতে পারি। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমি পারবো আগামী আমার স্বপ্নের কাছে পৌঁছাতে। আর পার্বত্য কাব্য অসাধারণ সুন্দর একটি সাহিত্য সংগঠন, একটি রোল মডেল বলে আমি মনে করি। আপনারা যারা পার্বত্য কাব্যে লিখেন নাই এখনও বা জয়েন হন নাই, অবশ্যই আপনারা পার্বত্য কাব্যে লিখবেন, এখানকার কবিতা পড়বেন। অত্যন্ত ভালো মানের কবিরা এখানে সংযুক্ত থেকে লেখালেখি করে যাচ্ছেন। সবশেষে আমি আমার সালাম নিবেদন করছি সেই মহা ব্যক্তির কাছে যিনি হাসান মঞ্জু ভাইয়া, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি অন্তর থেকে। আমি তাড়াহুড়ার কারণে আসলে আমার এখানে বিদ্যুৎ ছিল না, সন্ধ্যা থেকে আমি ভয় পেয়ে গেছিলাম যে আমি আদৌ আসতে পারবো কি না, কারণ আমি ওয়াইফাই নেটে আসি। তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম, 2 ঘন্টা কারেন্ট ছিল না। আমি তাড়াহুড়োতে আমি কবিতা হাসান ভাইয়ের কবিতা নিয়ে আসতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আপনারা অবশ্যই আমাকে দোয়া করবেন যারা সাথে আছেন, আমি যেন উত্তর ভালো লিখতে পারি এবং পার্বত্য কাব্যের একজন লেখক হয়েও আপনাদের সাথে আমি কবিতা দিয়ে যেতে পারি। তো সবাইকে আমার সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।